গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা আমার ছেলেবেলা। আজের শেষ পর্ব। সাহিত্য বাসর। বাবার অসংখ্য বাতিকের একটি হলো সাহিত্য বাতিক। মাসে অন্তত দুবার বাসায় সাহিত্য বাসর নামে কি যেন হতো বলছি এই কারণে যে আমরা ছোটরা জানতাম না কি হতো। আমাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। সাহিত্য চলাকালীন আমরা হইচই করতে পারতাম না, উঁচু গলায় কথা বলতে পারতাম না, শব্দ করে হাসতেও পারতাম না। এর থেকে ধারণা হতো বসার ঘরে তারা যা করছেন তা খুবই গুরুত্বপূর্ণ। পর্দার আড়ালে দাঁড়িয়ে একদিন খানিকটা শুনলাম। আমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর মনে হলো। একজন খুব গম্ভীর মুখে একটা কবিতা পড়ল, অন্যরা তার চেয়েও গম্ভীর মুখে শুনল। তারপর কেউ বলল ভালো হয়েছে, কেউ বলল মন্দ। এই নিয়ে তর্ক বেঁধে গেল। নিতান্তই ছেলে মানুষই ব্যাপার। একদিন একজনকে দেখলাম রাগ করে তার লেখা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। অমনি দুজন ছুটে গেল তাকে ধরে আনতে। ধরে আনা হলো। বয়স্ক একজন মানুষ, অথচ হাউমাউ করে কাঁদছে। কি অদ্ভুত কাণ্ড! কাণ্ড এখানে শেষ না। ছিঁড়ে কুচি কুচি করা কাগজ এরপর আঠা দিয়ে জোড়া লাগানো হাতে লাগলো। সে লেখা পড়া হলো। সবাই বলল অসাধারণ। এই হচ্ছে বাবার প্রাণপ্রিয় সাহিত্য বাসর। সারাটা জীবন তিনি সাহিত্য সাহিত্য করে গেলেন। কতবার যে তিনি ঘোষণা করেছেন এবার চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি সাহিত্য মনোনিবেশ করবেন। চাকরি এবং সাহিত্য দুটো একসঙ্গে হয় না। ট্রাঙ্কে বোঝাই ছিল তার অসমাপ্ত পাণ্ডুলিপি, গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, থরে থরে সাজানো। বাবার সাহিত্যপ্রেমের স্বীকৃতি হিসাবে আমাদের বসার ঘরে বড় একটা বাঁধানো সার্টিফিকেট ঝোলানো, যাতে লেখা ফয়জুর রহমান আহমেদকে সাহিত্য সুধাকর উপাধিতে ভূষিত করা হয়েছে। এই উপাধি তাকে কারা দিয়েছে, কেন দিয়েছে, কিছুই এমন মনে করতে পারছি না। শুধু মনে আছে বাঁধানো সার্টিফিকেটটির প্রতি বাবার মমতার অন্ত ছিল না। বাবার মৃত্যুর পর তার সমাধি ফলকে আমি এই উপাধি এবং শোকগাথায় রবীন্দ্রনাথের দুলাইন কবিতা ব্যবহার করি। দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিকদের হঠাৎ আমাদের বাসায় উপস্থিত হওয়া ছিল আরেক ধরনের ঘটনা। বাবা এদের কাউকে নিমন্ত্রণ করে আনাতেন না, তার সামর্থ্য ছিল না। তিনি যা করতেন তা হচ্ছে মানি অর্ডার করে তাদের নামে 5 টাকা বা 10 টাকা পাঠিয়ে কুপনে লিখতেন, জনাব, আপনার কবিতাটি ড্যাশ পত্রিকার ড্যাশ সংখ্যায় পড়িয়া মনে বড় তৃপ্তি পাইয়াছি। উপহার হিসেবে আপনাকে সামান্য কিছু অর্থ পাঠাইলাম। উক্ত অর্থ গ্রহণ করিলে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকিব। ইতি প্রতিভামুগ্ধ ফয়জুর রহমান আহমেদ, সাহিত্য সুধাকর। ওই কবি নিশ্চয়ই তার কাব্যের জন্য নানান প্রশংসা বাক্য শুনেছেন, কিন্তু মানি অর্ডারে টাকা পাওয়ার ব্যাপারটা না ঘটারই কথা। প্রায় সময় দেখা যেত আবেগে অভিভূত হয়ে যশোহর বা ফরিদপুরের কোনো কবি বাসায় উপস্থিত হয়েছেন। এমনিভাবে উপস্থিত হলেন কবি রওশন ইসদানি। পরবর্তীকালে তিনি খাতিমুন নবিয়ন গ্রন্থ লিখে আদমজী পুরস্কার পান। যখনকার কথা বলছি তখন তার কবি খ্যাতি তেমন ছিল না। আমার পরিষ্কার মনে আছে, লুঙ্গি পরা ছাতা হাতে এক লোক রিকশা থেকে নেমে ভাড়া নিয়ে রিকশাওয়ালার সঙ্গে তুমুল তর্ক জুড়ে দিয়েছেন। জানলাম ইনি বিখ্যাত কবি রওশন ইসদানি। আমাদের বলে দেওয়া হলো যেন হইচই না করি, চিৎকার না করি। ঘরে একজন কবি বাস করছেন। কবিতা লেখার মুডে থাকলে সেই মুডের ক্ষতি হবে। দেখা গেল কবি সারা গায়ে সরিষার তেল মেখে রোদে গা মেলে পড়ে রইলেন। আমাকে ডেকে বললেন, এই মাথা থেকে পাকা চুল তুলে দে। কবি সাহিত্যিকরা আলাদা জগতে বাস করেন। মানুষ হিসেবে তারা অন্যরকম বলে যে প্রচলিত ধারণা আছে, কবি রওশন ইসলামীকে দেখে আমার মনে হলো ওই ধারণা ঠিক না। তারা 10টা মানুষের মতোই, আলাদা কিছু না। আমার আদর যত্নে, খুব সম্ভব পাকা চুল তোলায় দক্ষতায় সন্তুষ্ট হয়ে তিনি আমাকে একদিন ডেকে বললেন, খাতা কলম নিয়ে আয়, তোকে কবিতা লেখা শিখিয়ে দেই। আমি কঠিন গলায় বললাম,
আমি কবিতা লেখা শিখতে চাই না। তিনি বিস্মিত হয়ে বললেন, তাহলে কি শিখতে চাস? কিছুই শিখতে চাই না। আসলেই তাই। শৈশবে কারোর কাছ থেকে আমি কিছুই শিখতে চাইনি, এখনো চাই না। অথচ আশ্চর্য, আমার চারপাশে যারা আছেন তারা ক্রমাগত আমাকে শেখাতে চান। অর্থনীতি, সমাজনীতি, দর্শন, ভাষা এবং বাংলা বানানের শিক্ষকরা আমার চারপাশে আছেন। পণ্ডিত ব্যক্তি থেকে শুরু করে 18-19 বছরের তরুণী সবাই আমার শিক্ষক। সবাই আমাকে শেখাতে চান, হয়তো ভালোবাসা থেকেই চান, কিন্তু আমার কিছুই শিখতে ইচ্ছা করে না, জানতে ইচ্ছা করে না। জানবার কথা নামের একটি বই শৈশবেই ছিঁড়ে কুচি কুচি করে ফেলেছিলাম এই কারণেই। পদ্মপাতার জল। আমাদের পাশে বাসায় থাকতো নাদু দিলুরা। তারাও আমাদেরই মতো অল্প আয়ের বাবা মার পুত্রকন্যা। সবাই একসঙ্গে ধুলো মাটিতে গড়াগড়ি করে বড় হচ্ছি। ওমা, একদিন শুনি ওরা বড়লোক হয়ে গেছে। দেখতে দেখতে ওদের কাপড় চোপড় পাল্টে গেল, কথাবার্তার ধরনও ধারণ বলতে গেল। এখন ওরা দাঁড়িয়াবান্ধা কিংবা চিবুড়ি খেলার জন্য আমাদের কাছে আসে না। ঈদ উপলক্ষে ওরা নতুন কাপড় তো পেলই, সেই সঙ্গে পেল ট্রাক লাইসেন্স সাইকেল। ট্রাইসাইকেলটি শিশু মহলে বিস্ময় সৃষ্টি করল। আমি এর আগে ওই জিনিস দেখিনি। কি চমৎকার ছোট্ট একটা রিক্সা, এর মধ্যে আবার বেলও আছে, টুং টুং করে বাজে। এই বিস্ময়কর বাহনটিতে একবার শুধু চড়তে পারবো দুর্লভ সৌভাগ্যের জন্য আমি তখন আমার সমস্ত পৃথিবী দিয়ে দিতে পারি। চেষ্টা তবে বিফল হলাম। সবসময় নাদু দিলুর সঙ্গে একজন কাজের মেয়ে থাকে। আমি কাছে গেলেই সে খ্যাক করে ওঠে। হাত দিয়ে একটু দেখার অনুমতি চাইলাম, সে অনুমতিও পাওয়া গেল না। আমরা শিশুরা সমস্ত কাজকর্ম ভুলে ট্রাইসাইকেল ঘিরে গোল হয়ে বসে রইলাম। অনেক চিন্তা করে দেখলাম ট্রাইসাইকেল কেনার কথা বাবাকে কি বলা যায়। মনে হলো সেটা ঠিক হবে না। বাবার তখন চরম আর্থিক সমস্যা যাচ্ছে। তার সবচেয়ে আদরের ছোট বোন অসুস্থ। সেই বোনের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার তার বহন করতে হচ্ছে। ঈদে আমরা ভাই বোনেরা কোনো কাপড় চোপড় পাইনি। শেষ মুহূর্তে বাবা আমাদের 3 ভাই বোনকে 3টা প্লাস্টিকের চশমা কিনে দিলেন, যা চোখে দিলে আশেপাশের জগৎ নীল বর্ণ ধারণ করে। কাপড় না পাওয়ার দুঃখ রঙিন চশমায় ভুললাম। তার চেয়েও বড় কথা, দিল এই চশমার বিনিময়ে আমাকে তার ট্রাইসাইকেল খানিকটা স্পর্শ করার দুর্লভ সুযোগ দিল। সে বড়ই আনন্দময় অভিজ্ঞতা। যতই দিন যেতে লাগলো, এদের রমরমা সমসমা বাড়তেই লাগলো। শুনলাম তাদের জন্য বিশাল 2তলা বাড়ি তৈরি হচ্ছে। বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত কোনো রকম কষ্টের সৃষ্টি এখানেই থাকবে। এর মধ্যে এই 2 ভাই বোনের জন্মদিন হলো। জন্মদিন পড়ে যে একটা ব্যাপার আছে আমার তা জানা ছিল না। এই দিনে উৎসব হয়, খানা দানা হয়, উপহার নিয়ে লোকজন আসে, কে জানতো। আমরা অভিভূত। শেফু একদিন বাবাকে গিয়ে বলল, আমার জন্মদিন করতে হবে। বাবা খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে মা, করা হবে, কিন্তু শুধুই একবার। এই উৎসব আমি দ্বিতীয়বার করব না। তোমরা বড় হবার চেষ্টা করো, অনেক বড়, যাতে সারা দেশের মানুষ তোমাদের জন্মদিনের উৎসব করে। বাবা আমার করতে না হয়। শেফু বলল, সে প্রাণপণ চেষ্টা করবে বড় হবার। আমি দেখলাম সুযোগ ফসকে যাচ্ছে। শুধু শেফুর জন্মদিন হবে, আমার হবে না, এ কেমন কথা? আমি গম্ভীর গলায় বললাম, বাবা, আমিও খুব বড় হবার চেষ্টা করব, আমারও জন্মদিন করতে হবে। বাবা বললেন, আচ্ছা, তোমারও হবে। শুধু ইকবাল ঘোষণা করলো সে বড় হতে চায় না, ছোটই থাকতে চায়, তার জন্মদিন লাগবে না। আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছি। নভেম্বরের 9 তারিখ শেফুর জন্মদিন। দেখতে দেখতে 9 তারিখ এসে পড়ল। আমরা খুব উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করলাম এই উপলক্ষে কাউকে বলা হলো না। বাবা বললেন, আমরা নিজেরা উৎসব করব, কাউকে বলবো না। পায়েস ছাড়া অন্য কোনো খাদ্যদ্রব্য তৈরি হলো না। আমাদের মন ভেঙে গেল। সন্ধ্যার পর জন্মদিনের উৎসব শুরু হলো। বাবা বীর পুরুষ কবিতা আবৃত্তি করলেন, প্রাণেশ কাকু 3টা গান গাইলেন, পায়েস খাওয়া হলো। তারপর বাবা ছোট্ট একটা বক্তৃতা দিয়ে শেফুর হাতে একটা উপহারের প্যাকেট তুলে দিলেন।
সেই উপহার দেখে আমাদের সবার বিস্ময় বাক্রোধ হয়ে গেল। আমার দরিদ্র বাবা খুবই দামি উপহার কিনেছে, চীনামাটির চমৎকার খেলনা টি সেট, যা দেখলে একালের শিশুদেরও চোখ কপালে উঠে যাবার কথা। বাবা বললেন, পছন্দ হয়েছে মা? শিফু কাঁদতে কাঁদতে বলল, এত সুন্দর জিনিস সে তার জীবনে দেখেনি। আনন্দে সারা রাত সে ঘুমাতে পারল না। বারবার বিছানা থেকে উঠে গিয়ে দেখে টি সেট ঠিকঠাক আছে কিনা। সেই রাতে আমি নিজেও উদ্বেগে ঘুমাতে পারলাম না। আর মাত্র 3 দিন পর আমার জন্মদিন। না জানি কি অপেক্ষা করছে আমার জন্যে। গোপন সূত্রে খবর পেলাম আমার জন্য 10 গুণ ভালো উপহার অপেক্ষা করছে। খবর দিলেন মা। মার খবর খুবই নির্ভরযোগ্য। জন্মদিন এসে গেল। গান, কবিতা, আবৃত্তির পালা শেষ হবার পর আমার হাতে উপহারের প্যাকেট তুলে দেওয়া হলো। প্যাকেট খুলে দেখি একটা বাঁধানো ফ্রেমে দীর্ঘ একটা কবিতা। বাবা ছেলের জন্মদিন উপলক্ষে একটি কবিতা লিখে ফ্রেমে বাঁধিয়ে নিয়ে এসেছেন। কবিতার প্রথম 2টি চরণ, 7টি বছর গেল পরপর আজিকে পড়েছ আটে, তব জন্মদিন নয়তো মলিন ভয়াল বিশ্ব হাটে। বাবা খুবই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, উপহার পছন্দ হয়েছে? অনেক কষ্টে কান্না চাপা দিয়ে বললাম, হ্যাঁ। তোর মুখ দেখে মনে হচ্ছে পছন্দ হয় নাই। আমি চুপ করে রইলাম। বাবা খানিকক্ষণ শান্ত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, এই উপহার এখন তোর কাছে সামান্য মনে হচ্ছে, এমন একদিন আসবে যখন আর সামান্য মনে হবে না। বাবা কবি ছিলেন না। হৃদয়ের তীব্র আবেগ প্রকাশের মাধ্যম হিসেবে তিনি কবিতার আশ্রয় নিয়েছেন। তার অতি আদরের ছোট বোনের মৃত্যুর খবর পাবার পর তিনি কাঁদতে কাঁদতে কবিতা লিখতে বসেছেন। চোখের জলে লেখা দীর্ঘ কবিতা হয়তো শুদ্ধতম কবিতা হয়নি, কিন্তু যে আবেগের তাড়নায় কলম হাতে নিয়েছিলেন সেই আবেগে কোনো খাদ ছিল না। বাবার কাছ থেকে প্রথম শিখলাম মনের তীব্র ব্যথা কমানোর একটি উপায় হচ্ছে কিছু লেখা, যে লেখা ব্যক্তিগত দুঃখকে ছড়িয়ে দেয় চারদিকে। বাবা হচ্ছেন আমার দেখা প্রথম কবি। আমার দেখা দ্বিতীয় কবি হচ্ছেন আমাদের বড় মামা ফজলুল করিম। তিনিও আমাদের বাসায় থাকতেন এবং এমবি কলেজে আইএ পড়তেন। আমার মেজো চাচা যেমন প্রতি বছর পরীক্ষা দিয়ে ফেল করতেন, বড় মামা ফেল করতেন পরীক্ষা না দিয়ে। পরীক্ষা না দেওয়ার চমৎকার সব যুক্তি বের করতেন। এইসব যুক্তিতে অতি সহজেই মাকে কাবু করে ফেলতেন। পরীক্ষার আগের দিন মুখ গম্ভীর করে বলতেন, বুবু, এই বছরও পরীক্ষা দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। কেন? এই বছর আবার কি হলো? গত বছর পাশের হার বেশি ছিল, কাজে এই বছর কম হবে। পরীক্ষা দিলে ফেল করতে হবে। আগামী বছর চেষ্টা চালাবো ইনশাল্লাহ। এই বছর পরীক্ষাটা দে, পাশ ফেল পরের ব্যাপার। আরে না, পরীক্ষা দিয়ে এনার্জি লস করা কোনো মানে হয় না। বলাই বাহুল্য, পরের বছর তিনি পরীক্ষা দেন না, কারণ রুটিন খুব খারাপ হয়েছে, গ্যাপ কম। তবুও দিতেন, কিন্তু এনার্জি লসের ভয় দিচ্ছেন না। বড় মামা সব এনার্জি জমা করে রাখলেন এবং শুভক্ষণে পুরো এনার্জি নিয়ে জৈনিকা তরুণীর প্রেমে পড়ে গেলেন। প্রেমের আবেগে কবিতার পর কবিতা বের হতে লাগলো। আমার উপর দায়িত্ব পড়ল এইসব কবিতা যথাস্থানে পৌঁছে দেবার। আমি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যেতে লাগলাম। তরুণীর বিয়ে হয়ে যাওয়ায় প্রেমের ভাটার টান পড়ল। গোটা 50 বিরহের কবিতা লিখে বড় মামা হৃদয়ের যাতনা কমালেন। মজার ব্যাপার হচ্ছে, বড় মামার সেই সব কবিতা কিন্তু বেশ ভালো ছিল, এই বলে আমার ধারণা। তিনি এইসব কবিতা প্রকাশ করার ব্যাপারে কোনো রকম আগ্রহ দেখাননি, কিংবা পরবর্তী সময়ে কবিতা লেখার চেষ্টাও করেননি। তার ভাবটা এরকম, এইসব কবিতা তিনি শুধু দুজনের জন্যই লিখেছেন, তৃতীয় কারোর জন্য নয়। আমি নিজে নানানভাবে বড় মামার কাছে ঋণী। গল্প বলে মানুষকে মন্ত্রমুগ্ধ করে ফেলার দুর্লভ ক্ষমতা তার ছিল। তার এই ক্ষমতা আমাকে বারবার বিস্মিত করত। একই গল্প যখন বড় মামার কাছে শুনতাম তখন অন্যরকম হয়ে যেত। এর কারণ বুঝতে পারতাম না, তবে কারণ নিয়ে ভাবতাম, এটা মনে আছে। জীবনে প্রথম ছবি আঁকা তার কাছ থেকেই শিখি। তিনি হাতি আঁকার চমৎকার একটা সহজ কৌশল শিখিয়ে দিলেন। এই কৌশলে
আমি ৩,০০০-এর মতো হাতি ১ মাসের মধ্যে এঁকে ফেলি। বাড়ির সাদা দেয়াল পেন্সিলে আঁকা হাতিতে হাতিময় হয়ে যায়। তার একটা সাইকেল ছিল। সারাদিন সাইকেলে সাইকেলে ঘুরতেন। মাঝে মাঝে আমাকে পেছনে বসিয়ে বেড়াতে বের হতেন। সাইকেল চলত ঝড়ের গতিতে। এই সাইকেল বড় মামার প্রতিভার স্পর্শ পেয়ে একদিন মোটর সাইকেল হয়ে গেল। যখনই সাইকেল চলে ভটভট শব্দ হয়, লোকজন অবাক হয়ে তাকায়। দেখতে সাইকেল, অথচ শব্দ হচ্ছে মোটর সাইকেলের। ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না। ২ টুকরা শক্ত পিচবোর্ড সাইকেলের সঙ্গে এমনভাবে লাগানো যে চাকা ঘোরা মাত্র স্পোকের সঙ্গে পিচবোর্ডের ধাক্কা লেগে ভটভট শব্দ হয়। শিশুরা প্রতিভার সবচেয়ে বড় সংস্থা। আমরা বড় মামার প্রতিভার দীপ্তি দেখে বিস্মিত। আমাদের বিস্ময় আকাশ স্পর্শ করল যখন তিনি হাঙ্গার স্ট্রাইক শুরু করলেন। হাঙ্গার স্ট্রাইকের কারণ মনে নেই, শুধু মনে আছে দরজার গায়ে বড় বড় করে লেখা আমরণ অনশন, নীরবতা কাম্য। তিনি একটা খাটে সবাসনের ভঙ্গিতে শুয়ে আছেন। বাবা পুরো ব্যাপারটায় মজা পেয়ে খুব হাসাহাসি করছেন। বড় মামা তাতে মোটেই বিচলিত হচ্ছেন না। তার হাঙ্গার স্ট্রাইক ভাঙানোর কোনো উদ্যোগ নেওয়া হলো না। ১ দিন কাটলো, ২ দিন কাটলো, ৩য় দিনও পার হলো। তখন সবার টনক নড়ল। মা কান্নাকাটি শুরু করলেন। বাড়িতে টেলিগ্রাম গেল। ৪র্থ দিন সন্ধ্যায় বড় মামা ১ গ্লাস শরবত খেয়ে অনশন ভাঙলেন। গম্ভীর গলায় ঘোষণা করলেন, এদেশে থাকবেন না। কোনো ভদ্রলোকের পক্ষে এদেশে থাকা সম্ভব নয়। তিনি বিলেত যাবেন। তখন বিলেত যাওয়া খুব সহজ ছিল। দলে দলে সিলেটিরা বিলেত যাচ্ছে। মামার পাসপোর্টও হয়ে গেল। ৩টি নতুন স্যুট বানানো হলো। মামা স্যুট পরে ঘোরাফেরা করেন। আমরা মুগ্ধ বিস্ময়ে দেখি। কাঁটা চামচ দিয়ে ভাত মাছ খান। দেখতে বড় ভালো লাগে। শেষ পর্যন্ত বিলেত যাওয়া হলো না। মামা বললেন, আরে দূর দূর, দেশের উপর জিনিস নাই। বিদেশ কি আমি ঘাস কাটবো নাকি? আমি ভালোই আছি। বাবা বিস্মিত হয়ে বললেন, তুমি তাহলে যাচ্ছ না? জি না। কি করবে, কিছু ঠিক করেছো? আইএ পরীক্ষা দিব। এবার ওরা শুনেছি ম্যাক্সিমাম পাশ করবে। পরীক্ষা অবশ্য দিলেন না, কারণ পরীক্ষার আগে আগে খবর পেলেন এবার কোশ্চেন খুব টাফ হবে। গতবার ইজি হয়েছিল, এবার টাফ। টাফ কোশ্চেনে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না। তিনি একটা ক্যারাম বোর্ড কিনে ফেললেন। মামা এবং চাচা দুজনে মিলে গভীর রাত পর্যন্ত টুকুস টুকুস করে ক্যারাম খেলেন। বড় সুখের জীবন তাদের। আমার জীবনও সুখের, কারণ বাসায় প্রধান শাসক বাবা অনুপস্থিত। তিনি প্রমোশন পেয়ে পুলিশ ইন্সপেক্টর হয়েছেন। তাকে বদলি করা হয়েছে দিনাজপুরের জগদলে। সেই সময় বর্ডার রক্ষার দায়িত্ব ছিল পুলিশের ওপর। বাবা চলে গেলেন বর্ডারে। আমার পূর্ণ স্বাধীনতা, কারোরই কিছু বলার নেই। সেই সময় দেশে বড় ধরনের খাদ্যাভাব দেখা দিল। ভয়াবহ অবস্থা। হাজার হাজার মানুষ খাবারের সন্ধানে শহরে জড়ো হয়েছে। থালা হাতে বাড়ি বাড়ি ঘুরছে। সিলেট শহরে অনেকগুলো লঙ্গরখানা খোলা হলো। লঙ্গরখানায় বিরাট ডেকচিতে খিচুড়ি রান্না করা হয়। ক্ষুধার্ত মানুষদের একবেলা খিচুড়ি খাওয়ানো হয়। আমি মন্ত্রমুগ্ধের মতো ওদের খাওয়া দেখি। কলার পাতা কেটে লাইন ধরে সবাই বসে। প্রত্যেকের পাতায় ২ হাতা করে খিচুড়ি দেওয়া হয়। কত আনন্দে, কত আগ্রহ নিয়ে তারা সে খিচুড়ি খায়। ওদের আনন্দে ভাগ বসানোর জন্যই হয়তোবা এক দুপুরে কলার পাতা নিয়ে ওদের সঙ্গে খেতে বসে গেলাম। সেই খিচুড়ি অমৃতের মতো লাগলো। এরপর থেকে রোজই দুপুরবেলায় লঙ্গরখানায় খেতে যাই। একদিন বোনকেও নিয়ে গেলাম। সেও মহা আনন্দে কলার পাতা নিয়ে আমার সঙ্গে বসে গেল। খাওয়ার মাঝামাঝি পর্যায়ে এক ভদ্রলোক বিস্মিত হয়ে আমাদের ২ ভাই বোনের সামনে এসে দাঁড়ালেন। কণ্ঠে রাজ্যে বিস্ময় নিয়ে বললেন, এরা কারা? ধরা পড়ে গেলাম। কানে ধরে আমাদের দুজনকে বাসায় নিয়ে যাওয়া হলো। আমার মা ক্রমাগত কাঁদতে লাগলেন। লঙ্গরখানায় খাওয়ার অপমানে তার নাকি মাথা কাটা যাচ্ছে। লঙ্গরখানায় আমার পাতা পেতে পেয়েছি, এতে লজ্জিত বা অপমানিত বোধ করার কি আছে তা আমি ওই দিন বুঝতে পারিনি, আজও পারি না। নিঃসন্তান গণি চাচার জীবনে এই সময় একটি বড় ঘটনা ঘটল। এক ভিখিরি মা ছেলে কোলে নিয়ে এসেছে ভিক্ষা করতে। ফুটফুটে ছেলে। গণি চাচার ছেলেটাকে বড়ই পছন্দ হলো।
তিনি প্রস্তাব দিলেন ছেলেটাকে তিনি আদর যত্নে বড় করবেন, তার বিনিময়ে ভিখিরি মা 10 টাকা পাবে, কিন্তু কোনোদিন এই ছেলেকে তার ছেলে বলে দাবি করতে পারবে না। মা রাজি হয়ে গেল। এই ঘটনা আমার মনে বড় ধরনের ছাপ ফেলে। এখনো চোখের সামনে স্পষ্ট দেখি ভিখিরি মা মুখ কালো করে ঘরে বারান্দাতে বসে আছে। গড়ি চাচার স্ত্রী তার ছেলে কোলে বারান্দায় এসে ধমকাচ্ছেন, কি চাও তুমি? তোমাকে না বলেছি কখনো আসবে না, কেন এসেছো? ব্যথিত মা করুণ চোখে ছেলের দিকে তাকিয়ে উঠে চলে যাচ্ছে। ভিখিরিনীর হাত থেকে বাঁচার জন্য গড়ি চাচা কয়েকবার বাড়ি বদল করলেন, কোনো লাভ হলো না। যেখানেই যান সেখানেই মা উপস্থিত হয়, সারাদিন বারান্দায় বসে থাকে। শেষটায় গড়ি চাচা চেষ্টা চরিত্র করে সিলেট থেকে বদলি হয়ে গেলেন মৌলভীবাজার। হতদরিদ্র মার হাত থেকে ছিনিয়ে নিলেন একটি শিশু। আমার তখন বয়স অল্প, খুবই অল্প, পৃথিবীর জটিলতা বোঝার বয়স নয়। তবু মনে হলো এটা অন্যায়, খুব বড় ধরনের অন্যায়। ওই ভিখিরির মার সঙ্গে মাঝে মাঝে আমার দেখা হতো। আমি তার পেছনে পেছনে হাঁটতাম। বিড়বিড় করে সে নিজের মনে কথা বলতো, নিজের দুপাশে থুতু ফেলতে ফেলতে এগোতো। হয়তো তার মাথা খারাপ হয়েছিল। একজন ভিখিরিনীর মাথা খারাপ হওয়া এমন কোনো বড় ঘটনা নয়। জগৎ সংসারে তাতে কিছু যায় আসে না। পৃথিবী চলে তার নিজস্ব নিয়মে। সেই সব নিয়ম জানার জন্য এক ধরনের ব্যাকুলতা আমার মধ্যে হয়তো তৈরি হয়েছিল। অনেক ধরনের প্রশ্ন মনে আসতো, কাউকে করতে পারতাম না। প্রশ্নগুলির উত্তর নিজের মনেই খুঁজতে হতো। মৃত্যুর পর মানুষ কোথায় যায়, এই প্রশ্নটা একদিন মনে এলো। ভালো মানুষেরা বেহেশতে, খারাপ মানুষেরা দোজখে। এই সহজ উত্তর মনে ধরল না। মনে হলো উত্তর এত সহজ নয়। মৃত্যু সম্পর্কিত জটিল প্রশ্নটি মনে আসার কারণ আছে। কারণটা বলি। একদিন সিলেট সরকারি হাসপাতালের সামনে দিয়ে আসছি। হঠাৎ দেখি নর্দমায় একটি মৃতদেহ পড়ে আছে। লোকজন ভিড় করে দেখছে। কৌতূহল মিটে গেলে চলে যাচ্ছে। আমিও দেখতে লাগলাম। মৃতদেহ দেখে আমার শরীর কাঁপতে লাগলো। কারণ মৃত মানুষটির ঠোঁটে হাসি। তার চোখ বন্ধ, কিন্তু হাসির ভঙ্গিতে ঠোঁট বেঁকে আছে। দেখে মনে হয় কোনো একটা মজার ঘটনায় চোখ বন্ধ করে সে হাসছে। আমার বুকে ধক করে ধাক্কা লাগলো। দৌড়ে পালিয়ে এলাম। মৃতদেহটির হাসি হাসি মুখের ছবি নিজের মন থেকে কিছুতেই মুছতে পারলাম না। বিকেলে আবার দেখতে গেলাম। মৃতদেহ আগের জায়গাতেই আছে। তার মুখের হাসিরও কোনো হেরফের হয়নি। পরদিন আবার গেলাম। লাশ সরানো হয়নি, তবে মুখের হাসি আর চোখে পড়ল না। অসংখ্য লাল পিঁপড়ায় সারা শরীর ঢাকা। লোকটির গায়ে যেন লাল রঙের একটা চাদর। খুব ইচ্ছা করলো চাদর সরিয়ে তার মুখটি আরেকবার দেখি। দেখি এখনো কি সেই মুখে হাসি লেগে আছে। আমি বাসায় ফিরলাম কাঁদতে কাঁদতে। বাসায় ফিরে শুনি বাবার চিঠি এসেছে। আমরা সিলেটে আর থাকবো না, চলে যাব দিনাজপুর। জায়গাটার নাম জগদল। মৃত মানুষটির কথা আর মনে রইল না। আনন্দে লাফাতে লাগলাম। মৃত লোকটির কথা আর মনে রইল না বলাটা বোধহয় ঠিক হলো না। মনে ঠিকই রইল, তবে চাপা পড়ে গেল। একমাত্র শিশুরাই পারে সব ঘটনা সহজ ভঙ্গিতে গ্রহণ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে। তারা একটি স্মৃতি থেকে অতি দ্রুত চলে যেতে পারে অন্য স্মৃতিতে। সব আলাদা আলাদা রাখা, ঢাকনা দিয়ে ঢাকা। মাঝে মাঝে ঢাকটার মুখ তুলে দেখে নেয় সব ঠিকঠাক আছে কিনা। কোনো কিছুই সে নষ্ট করতে বা ফেলে দিতে রাজি না। কষ্টকর স্মৃতি মুছে ফেলার আপ্রাণ চেষ্টা আমি শুধু বড়দের মধ্যেই দেখি, শিশুদের মধ্যে দেখি না। আমার বন্ধু উনু। উনুর সঙ্গে আমার পরিচয় ফুটবল খেলার মাঠে। রোগা টিংটিঙে একটা ছেলে, বড় বড় চোখ, খাদা নাক, মাথা ভর্তি ঝাঁকড়া চুল। দু দলে তুমুল খেলা চলছে। আমি মাঠের বাইরে, গায়ে জ্বর বলে খেলতে পারছি না। জ্বর এমন বাড়াবাড়ি যে বসে থাকতে পারছি না, আবার উঠে চলেও যেতে পারছি না। এমন সময় উনুকে লক্ষ্য করলাম, যে খুব মন দিয়ে ঘাস খাচ্ছে। সত্যি সত্যি ঘাস খাচ্ছে। দু আঙ্গুলে ঘাসের কচি পাতা দ্রুত তুলে চপচপ শব্দে চিবিয়ে খাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, ঘাস খাচ্ছ কেন? সে গম্ভীর গলায় বলল, আমার ইচ্ছা, বলে পুরো সুফি সাধকদের নির্লিপ্ততা নিয়ে ঘাস চিবুতে লাগলো। এমনভাবে চিবুচ্ছে
যেন অতি উপাদেয় কোনো খাবার। তার খাওয়া দেখে জিভে পানি চলে আসে। আমি কৌতূহল সামলাতে পারলাম না। দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, ঘাস খাচ্ছ কেন? সে উদাস গলায় বলল, ভাইটামিন আছে। এরকম একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব না হওয়ার কোনো কারণই নেই। 10 মিনিটের মাথায় আমরা জন্মের বন্ধু হয়ে গেলাম। সে শিখিয়ে দিল ঘাসের কোন অংশ খেতে হয়, কোন অংশ খেতে হয় না। দুটা পাতার মাঝখানে সুতার মতো যে ঘাসটা বের হয় সেটাই খাদ্য। তবে ডগার খানিকটা বাদ দিতে হয়। ডগাটা বিষ। অনু আমার চেয়ে 1 ক্লাস উপরে পড়ে। আমাদের স্কুলে না, অন্য কি একটা স্কুলে। তার মা নেই, বাবার সঙ্গে থাকে। বাবা প্রতিদিন রুটিন করে অনুকে দুবেলা মারে। স্কুল থেকে ফিরে আসার পর একবার, সন্ধ্যাবেলা খেলার মাঠ থেকে ফিরে আসার পর একবার। সেই মারও দর্শনীয় মার। তবে মজার ব্যাপার হচ্ছে, মার পর্ব শেষ হবার পরেই দুজনে অতি ঘনিষ্ঠ বন্ধু, যেন কিছুই হয়নি। অনুর বাবা ছোট চাকরি করতেন। বাসার সাজসজ্জা অতি দরিদ্র। বাঁশের বেড়ার ঘর, পাশেই ডোবা, ময়লা নোংরা পানি। খেলা শেষ করে বাসায় ফিরে অনু সেই নোংরা পানিতে দিব্যি হাত মুখ ধুয়ে ফেলে। অনুর বাবাকে মানুষ হিসেবে আমার খুবই পছন্দ হলো। ছোটদের সঙ্গে কথা বলেন এমনভাবে যেন তারা ছোট না, তার সমবয়স্ক মানুষ। আমাকে একদিন বললেন, এই যে আই চণ্ডীগড় সাহেব দেশের ভার নিল, লোকটা কেমন? তোমার কি মনে হয় 19-20 কিছু হবে? আই চণ্ডীগড়কে, সে কবে বা দেশের ভার নিল কিছুই জানি না। তবু খুব বুঝতার মানুষের মতো মাথা নাড়লাম, মুখে বললাম, হবে। উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মনে হয় না। সব এক, দেয়াশলাইয়ের কাঠি, ফুস কইরা একবার জ্বলল, তারপর শেষ। চমৎকার সব উপমা আমি ওর কাছে শুনেছি। যেমন মেয়ে মানুষ সম্পর্কে তার একটা ছড়া, মায়ে পুরা ভৈনে থুরা, কন্যায় পা স্ত্রীর কপালে কিছুই নাই। এই ছড়ার অর্থ আমি জানি না, অসংখ্যবার তার কাছে শুনেছি বলে এখনো মনে আছে। উনি একবার আমাকে চিতই পিঠা খাওয়াবার দাওয়াত দিল। তার বাবা চিতই পিঠা বানাবেন। যথাসময়ে উপস্থিত হলাম। উঠোনে চুলোয় পিঠা সেকা হচ্ছে। পিতা ও পুত্র মিলে পিঠা বানাচ্ছি। গল্পগুজব করতে করতে পিঠা খাওয়া হচ্ছে। ওদের দুজনকে দেখে যা হিংসা লাগলো, মনে হলো ওরা কত সুখী। আমার যদি মা না থাকতো কি চমৎকার হতো। অনুর কপালে সুখ দীর্ঘস্থায়ী হলো না। তার বাবা বিয়ে করে ফেললেন। অনু গম্ভীর হয়ে আমাকে বলল, সৎমার সংসারে থাকবো না, দেশান্তর হব। আমি বললাম, কোথায় যাবে? এখনো ঠিক করি নাই। ত্রিপুরা, আসাম, এক জায়গায় গেলেই হয়। প্রাণের বন্ধুকে একা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক করলাম আমিও সঙ্গে যাব। বন্ধুর শোকে আমার ভেতরেও খানিকটা বৈরাগ্য এসেছে। এক সকালে সিলেট রেল স্টেশন থেকে ছাড়ছে এমন একটি ট্রেনের কামরায় দুজন উঠে বসলাম। ট্রেন কোথায় যাচ্ছে কিছুই জানি না। ট্রেন ছাড়ার পরপরই আমার মন থেকে দেশান্তরী হওয়ার যাবতীয় আগ্রহ কর্পূরের মতো উবে গেল। বাসার জন্য খুব যে মন খারাপ হলো তা না। প্রচণ্ড ভয় অস্থির হলাম এই ভেবে, যদি টিকিট চেকার ওঠে তখন কি হবে। কান্না শুরু করলাম। ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে কান্নার শব্দও বাড়তে লাগলো। কেন জানি বাকি ঘটনা আমার পরিষ্কার মনে নেই, আবছা আবছা মনে আছে। পরের স্টেশনে আমাদের নামিয়ে দেওয়া হলো। ধবধবে সাদা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক বাসে করে আমাদের সিলেট শহরে পৌঁছে দেন। আমার ভেতর থেকে দেশান্তরী হবার আগ্রহ পুরোপুরি চলে গেলেও অনুর ভেতর সেটা থেকেই যায়। প্রতি মাসে অন্তত একবার হলেও সেই বাড়ি থেকে পালিয়ে যায়। 3-4 দিন কোথায় কোথায় কাটিয়ে আবার ফিরে আসে। অনু শুধু যে আমার বন্ধুই ছিল তাই না, শিক্ষকও ছিল। জগতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আমি তার কাছ থেকে পেয়েছি। যেমন আকাশে প্লেন দেখলেই দৌড়ে গাছের নিচে কিংবা বাড়ির ভেতরে ঢোকা উচিত, কারণ প্লেনের যাত্রীরা পেশাব পায়খানা করলে তা মাথায় এসে পড়তে পারে। নানান ওষুধপত্রের টোটকা দাওয়ায় তার জানা ছিল। যেমন মুখে ডিম নিয়ে যেসব লাল লাল পিঁপড়া হেঁটে যায়, ওইসব পিঁপড়া দৈনিক 5টা করে খেলে অর্শরোগ সেরে যায়। যেহেতু আমার অর্শরোগ ছিল না, কাজেই সেই মহৌষধ পরীক্ষা করে দেখার হয়ে ওঠেনি। অনুকে আমি কখনো হাসি খুশি দেখিনি। সারাক্ষণ সে চিন্তিত ও বিষণ্ণ।
শুধু একদিন হাসতে হাসতে দৌড়ে তাকে আমাদের বাসার দিকে আসতে দেখা গেল। জানলাম তার একটা বোন হয়েছে। দেখতে সে নাকি পরীর মতো সুন্দর। জন্মের পর পর সে হাসতে শিখে গেছে, সারাক্ষণ নাকি হাসছে। আমি পরদিন সদা হাস্যময়ী অনুর ভাগিনীকে দেখতে গেলাম। অনুর মা শাড়ির আঁচল ফাঁক করে লাল টুকটুকে শিশুটিকে দেখিয়ে খুশি খুশি গলায় বললেন, নজর লাগাইও না, মাটিতে থুক দাও, যাতে শিশুটির উপর নজর না লাগে। সেজন্যই আমি এবং অনু দুজনেই মাটিতে একগাদা থুতু ফেললাম। এই ঘটনা খুব সম্ভব 1 সপ্তাহের ভেতর অনুর বাবা সন্ন্যাস রোগে মারা গেলেন। অন্যের দুঃখে অভিভূত হবার মতো বয়স বা মানসিকতা কোনোটাই তখন ছিল না। কাজে এই ঘটনা আমার মনে কোনো ছাপ ফেলল না। আমাদের বাসায়ও তখন বড় ধরনের সমস্যা। গণি চাচার চাকরি চলে গেছে, অ্যান্টি কারাপশনের মামলা চলছে তার বিরুদ্ধে, জেল হয়ে যাবে মোটামুটি নিশ্চিত। তিনি কর্পদক শূন্য অবস্থায় তার স্ত্রী এবং পালক পুত্রকে নিয়ে আমাদের বাসায় এসে উঠেছেন। গণি চাচার স্ত্রী রাত দিন কাঁদেন, সে কান্নাও ভয়াবহ কান্না, চিৎকার, মাটিতে গড়াগড়ি। আমরা ছোটরা অবাক হয়ে দেখি। গণি চাচা উঠোনে পাটি পেতে সারাদিন শুয়ে থাকেন এবং তালপাতার পাখার হাওয়া খান। দীর্ঘদিন তারা আমাদের বাসায় রইলেন। দুটি সংসার টানতে গিয়ে মা হিমশিম খেয়ে গেলেন। তার অতি সামান্য যেসব সোনার গয়না ছিল সব বিক্রি হয়ে গেল। সেবার ঈদে আমরা কেউ কোনো কাপড় পেলাম না। আমাদের বলা হলো অল্পদিন পরে বড় ঈদ আসছে, বড় ঈদে সবাই ডাবল ডাবল কাপড় পাবো। যেহেতু খানিকটা বড় হয়েছি, চারপাশের জগৎ কিছুটা হলেও বুঝতে শিখেছি, সে কারণে মনের কষ্ট পুরোপুরি দূর করতে পারছি না। মন খারাপ করে ঘুরে বেড়াই। আশেপাশের বাচ্চারা বাবাদের হাত ধরে দোকানে যায়, কলরব করতে করতে ফিরে আসে। মনের কষ্ট দূর করতে অনুর চেয়ে ভালো কেউ নেই। মুহূর্তের মধ্যে সে অন্যের মন খারাপ ভাব দূর করে দিতে পারে, যদিও সে নিজের আগের চেয়েও বিষণ্ণ হয়ে যায়। অনুকে বাসায় পেলাম না, অনুর মাকেও না। তারা সবাই কোথায় নাকি চলে গেছে। খুব খারাপ লাগলো। অনুদের পাশের বাসার এক ছেলে বলল, অনু জল্লার পাড়ের এক চায়ের দোকানে কাজ করে। বাবাবিহীন সংসারের দায়িত্ব এই বয়সে সে মাথায় নিয়ে নিয়েছে। খুঁজে খুঁজে একদিন তাকে বের করলাম, ময়লা হাফ প্যান্ট পরা, টেবিলে টেবিলে চা দিচ্ছে। আমি বাড়ি থেকে ডাকলাম, এই অনু। সে তাকালো, কিন্তু দোকান থেকে বেরিয়ে এলো না। বাসায় ফিরে এলাম। বাসায় খুব আনন্দ, খুব উত্তেজনা। বাবা জগদল থেকে আমাদের নিতে এসেছেন এবং ঘোষণা করেছেন এই ঈদে আমাদের সবাইকে কাপড় এবং জুতা দেওয়া হবে, কেনাও হবে আজ। আনন্দে লাফাতে লাগলাম। অনুর কথা মনেই রইল না। জগদলের দিন। আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কেটেছে জগদলে। জগদলের দিন আনন্দময় হবার অনেকগুলো কারণের প্রধান কারণ স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি। সেখানে কোনো স্কুল নেই, কাজেই পড়াশোনার যন্ত্রণা নেই। মুক্তির মহানন্দ। আমরা থাকি এক মহারাজার বসত বাড়িতে, যে বাড়ির মালিক অল্প কিছুদিন আগেই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছেন। বাড়ি চলে এসেছে পাকিস্তান সরকারের হাতে। মহারাজার বিশাল এবং প্রাচীন বাড়ির একতলায় আমাদের থাকার ব্যবস্থা। দোতলাটা তালাবদ্ধ। শুধু দোতলা নয়, কয়েকটা ঘর ছাড়া বাকি সবটা তালাবদ্ধ। কারণ মহারাজা জিনিসপত্র কিছুই নিয়ে যাননি, ওইসব ঘরে তার জিনিসপত্র রাখা। ওই মহারাজার নাম আমার জানা নেই। মাকে জিজ্ঞেস করেছিলাম, তিনিও বলতে পারলেন না। তবে তিনি যে অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন তার অসংখ্য প্রমাণ এই বাড়িতে ছড়ানো। জঙ্গলের ভেতর বাড়ি, সেই বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্য তার ছিল নিজস্ব জেনারেটর। দাওয়াতের চিঠি ছেপে পাঠানোর জন্য মিনি সাইজের একটা ছাপাখানা। বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি, মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়। আহা, কত বই, কত বিচিত্র ধরনের বই। বাবা অনেক লেখালেখি করলেন, যাতে বইগুলি অন্তত সরকারি পর্যায়ে সংরক্ষণের চেষ্টা করা হয়। তার লেখালেখিতে কোনো কাজ হলো না। বাবা কতবার যে গভীর বেদনায় বললেন, আহা, চোখের সামনে বইগুলো নষ্ট হচ্ছে, কিছু করতে পারছি না। তিনি ইচ্ছা করলে সমস্ত বই নিজের সংগ্রহে যুক্ত করতে পারতেন, তাতে বইগুলি রক্ষা পেত। তিনি তা করলেন না। পরের জিনিস নিজের মনে করার প্রশ্নই আসে না। তিনি হা হুতাশ করতে লাগলেন। চোখের সামনে বই নষ্ট হতে লাগলো।
হোক নষ্ট, তাতে আমাদের অর্থাৎ ছোটদের তেমন কিছু যায় আসে না, কারণ আমাদের সামনে অন্য একটি জগৎ খুলে গেছে। বাড়ির সামনে বিশাল বন, একটু দূরেই নদী, যে নদীর পানি কাকের চোখের মতো স্বচ্ছ। নদীর তীরে বালি ঝিকমিক করে জ্বলে। নদীটি পাকিস্তান এবং ইন্ডিয়ার সীমানা। সারাক্ষণ অপেক্ষা করতাম কখন দুপুর হবে, নদীতে যাব গোসল করতে। একবার নদীতে নামলে ওঠার নাম নেই। 3 ভাই বোন নদীতে ঝাপাঝাপি করছি। বড়রা হয়তো একজনকে জোর করে ধরে পাড়ে নিয়ে রাখলো, আনতে গেল অন্যজনকে। এই ফাঁকে পাড়ে যে আছে সে লাফিয়ে নামলো। বিকেলগুলিও কম রোমাঞ্চকর ছিল না। প্রতিদিনই বাবা কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে বলতেন, চল বনে বেড়াতে যাই। কাঁধে বন্দুক নেওয়ার কারণ হচ্ছে প্রায় বাঘ বের হয়, বিশেষ করে চিতাবাঘ। বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম, ক্লান্ত হয়ে ফিরতাম রাতে। ভাত খাওয়ার আগেই ঘুমের চোখ জড়িয়ে আসতো। কত বিচিত্র শব্দ আসতো বন থেকে, আনন্দে এবং আতঙ্কে শিউরে শিউরে উঠতাম। সবাই ঘুমোতাম একটা ঘরে। বিশাল 3টা খাট একত্র করে ফুটবলের মাঠের আকৃতির একটা বিছানা তৈরি করা হতো। বিছানার উপরে সেই মাপে তৈরি এক মশারি। রাতে বাথরুম পেলে মশারি ভেতর থেকে নামা নিষিদ্ধ ছিল, কারণ খুব কাঁকড়া বিছা ও সাপের উপদ্রব। কাঁকড়া বিছাগুলি সাপের মতোই মারাত্মক, একবার কামড়ালেই বাঁচার আশা নেই, এমনই তার বিষ। মৃত্যুর সঙ্গে নিয়ে কাঁকড়া বিছা মেঝেতে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি বিছানায় বসে মুগ্ধ হয়ে দেখছি। এই ছবি এখনো চোখে ভাসে। আমাদের আশেপাশে কোনো জনমানব ছিল না। অনেক দূরে বনের ভেতর একজন কম্পাউন্ডার থাকতেন, সভ্য মানুষ বলতে তিনিই। তার বড় মেয়েটির নাম আরতি, আমার বয়সী, বিচিত্র স্বভাবের মেয়ে। দেবী প্রতিমার মতো শান্ত মুখশ্রী, কিন্তু সেই শ্রীময়ী চেহারার সঙ্গে স্বভাবের কোনো মিল নেই। একদিন সকালে আমাদের বাসার সামনে এসে মিহিক সুরে ডাকতে লাগলো, কাজল, এই কাজল। আমি বের হয়ে এলাম। যেন কত দীর্ঘদিনের চেনা সেই ভঙ্গিতে বলল, বনে বেড়াতে যাবে? উচ্চারণ বিশুদ্ধ শান্তিপুরী, গলার স্বরটিও ভারী মিষ্টি। আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ। সে আমাকে নিয়ে বনে ঢুকে গেল। ক্রমেই সে ভেতরের দিকে যাচ্ছে। আমি একসময় শঙ্কিত হয়ে বললাম, ফেরার পথ মনে আছে? সে আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসল যে এরকম অদ্ভুত কথা কখনো শোনেনি। তারপরে হঠাৎ একটা দৌড় দিয়ে উধাও হয়ে গেল। আমি ভাবলাম নিশ্চয়ই লুকোচুরি জাতীয় কোনো খেলা, আমাকে ভয় দেখানোর চেষ্টা। আমি খুব স্বাভাবিক থাকার চেষ্টা করতে করতে কাতর গলায় ডাকতে লাগলাম, আরতি, এই আরতি। তার কোনো খোঁজ নেই। এই অদ্ভুত মেয়ে আমাকে বনে রেখে বাসায় চলে গেছে। আমি পথ খুঁজে বের করতে গিয়ে আরো গভীর বনে ঢুকে পড়লাম। একসময় দিশেহারা হয়ে কাঁদতে বসলাম। জৈনিক কাঠকুড়ানোর সাঁওতাল যুবক এই অবস্থায় আমাকে উদ্ধার করে বাসায় দিয়ে আসে। এর দিন 5 পর আরতি আবার এসে ডাকতে লাগলো, এই কাজল, এই। আমি বের হওয়া মাত্র বলল, বনে যাবে? আমি ভালো করে জানি এই মেয়ে আমাকে আবার আগের দিনের মতো গভীর জঙ্গলে ফেলে দিয়ে চলে আসবে। তবু তার আহ্বান উপেক্ষা করতে পারলাম না। পরে যা হবার হবে, আপাতত খানিকক্ষণ এই রূপবতী পাগল মেয়ের সঙ্গে থাকা যাক। সেদিনও সে তাই করল। এর জন্য তার উপর আমার কোনো রকম রাগ হলো না, বরং মনে হলো এই মেয়েটির পাশাপাশি থাকার বিনিময়ে আমি আমার সমস্ত পৃথিবী দিয়ে দিতে পারি। এই মোহকে কি বলা যায়? প্রেম? প্রেম সম্পর্কে ফ্রয়েডের ব্যাখ্যা তো এখানে খাটে না। তাহলে এই প্রচণ্ড মোহের জন্ম কোথায়? আমি জানি না। শুধু জানি মেয়েটির বাবা একদিন তার পরিবার পরিজন নিয়ে কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে ইন্ডিয়া চলে যান। এই খবর পেয়ে গভীর শোকে আমি হাউমাউ করে কাঁদতে থাকি। মা যখন জিজ্ঞেস করলেন কি হয়েছে, আমি বললাম, পেটে ব্যথা, বলে আরও উচ্চস্বরে কাঁদতে লাগলাম। পেট ব্যথার ওষুধ হিসেবে পেটের নিচে বালিশ দিয়ে আমাকে সারাদিন উপর হয়ে শুয়ে থাকতে হলো। বাবা আমাকে 2 ফোঁটা বায়োকেমিক ওষুধ দিলেন। তখন তিনি বায়োকেমিক ওষুধ নিয়ে খুব মেতেছেন। চমৎকার একটা ব্যাগে তার ওষুধ থাকে। 12টা শিশির, 12 রকমের ওষুধ। পৃথিবীর সব রোগ ব্যাধি এই শিশির ঔষধে আরোগ্য হয়, অনেকটা হোমিওপ্যাথির মতো। তবে হোমিওপ্যাথিতে যেমন ওষুধের সংখ্যা অনেক, এখানে মাত্র 12টা।
বাবার বায়োকেমিক চিকিৎসায় আমার বিরহ ব্যথা অনেকটা দূর হলো। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, এমন মনোভাব নিয়ে বিছানা থেকে নামলাম। কিছুক্ষণের ভেতরেই আবার বিছানায় উঠতে হলো, কারণ কাঁপুনি দিয়ে জ্বর আসছে। বাবা মা দুজনেরই মুখ শুকিয়ে গেল। লক্ষণ ভালো নয়, নিশ্চয়ই ম্যালেরিয়া। সেই সময় এই অঞ্চলে ম্যালেরিয়া কুখ্যাত ছিল। একবার কাউকে ধরলে তার জীবনী শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত। ম্যালেরিয়ার মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার। আমরা প্রতিষেধক হিসেবে বায়োকেমিক ওষুধ ছাড়াও প্রতি রবিবারে 5 গ্রেন করে কুনাইন খাচ্ছি। তারপরও ম্যালেরিয়া ধরবে কেন? বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা তদবির করতে লাগলেন। শুনে আমার মন ভেঙে গেল। এত সুন্দর জায়গা, এমন চমৎকার জীবন, এসব ছেড়ে কোথায় যাব? ম্যালেরিয়ার মরতে হলেও এখানেই মরব। তাছাড়া ম্যালেরিয়া অসুখটা আমার বেশ পছন্দ হলো। যখন জ্বর আসে তখন কি প্রচণ্ড শীত না লাগে? শীতের জন্যই বোধহয় শরীরে এক ধরনের আবেশ সৃষ্টি হয়। জ্বর যখন বাড়তে থাকে তখন চোখের সামনে প্রতিটি জিনিস আকৃতিতে ছোট হতে থাকে। দেখতে বড় অদ্ভুত লাগে। একসময় নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয়। কি আশ্চর্য অনুভূতি! শুধু আমি একা নই, পালা করে আমরা সব ভাই বোন জ্বরে পড়তে লাগলাম। একজন জ্বর থেকে উঠতে অন্যজন জ্বরে পড়ে। জ্বর আসেও খুব নিয়মিত। আমরা সবাই জানি কখন জ্বর আসবে। সেই সময় লেপ কাঁথা গায়ে জড়িয়ে আগে ভাগেই বিছানায় সরিয়ে পড়ি। প্রতিদিন ভোরে 3 ভাই বোন রাজবাড়ির মন্দিরে চাতালে বসে রোদ্দুপ্পয়ে মাখি। এই সময় আমাদের সঙ্গ দেয় বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কুকুরের নাম। না, আমাদের কুকুর নয়, মহারাজার কুকুর। তার নাকি অনেকগুলো কুকুর ছিল। তিনি সবকটাকে নিয়ে যান, কিন্তু এই কুকুরটিকে নিতে পারেননি। সে কিছুতেই রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি। মা তাকে দুবেলা খাবার দেন। মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না, থালায় করে দিতে হয়। শুধু তাই না, খাবার দেবার পর তাকে মুখে বলতে হয় খাও। খানদানি কুকুর, আদব কায়দা খুব ভালো, তবে বয়সের ভারে সে কাবু। সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকে, হাই তোলে, ঝিমুতে ঝিমুতে মৃত্যুর জন্য অপেক্ষা করে। এক ভোরবেলার কথা, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরের চাতালে বসে আছি। আমার সঙ্গে শেফু এবং ইকবাল। মা এসে আমাদের মাঝখানে সাহিলকে, আমার ছোট ভাই, বসিয়ে দিয়ে গেলেন। আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা, সে যেন হামাগুড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায়। মা চলে যাবার পরপরই হিস হিস শব্দ পেছনে ফিরে তাকালাম। যে দৃশ্য দেখলাম সে দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতি আমার ছিল না। মন্দিরে বন্ধ দরজা ফাঁক দিয়ে প্রকাণ্ড একটা কেউটে সাপ বের হয়ে আসছে। মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে, ফনা তুলে এদিক ওদিক দেখছে, আবার মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে, আবার ফনা তোলে। আমরা 3 ভাই বোন ছিটকে সরে গেলাম। শাহিন একা বসে রইল। সাপ দেখে তার আনন্দের সীমা নেই। সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে, আর তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ল সাপটির ওপর। ঘটনা এত দ্রুত ঘটল যে আমরা কয়েক মুহূর্ত বুঝতে পারলাম না কি হচ্ছে। একসময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফনার কামড়ে ছিঁড়ে ফেলেছে। বেঙ্গল টাইগার ফিরে যাচ্ছে নিজের জায়গায়, যেন কিছুই হয়নি। নিজের স্বাভাবিক কর্মকাণ্ড সে শেষ করল। সাপ কুকুরটিকে কামড়াবার সুযোগ পেয়েছিল কিনা জানি না, সম্ভবত কামড়ায়নি, কারণ কুকুরটি বেঁচে রইল, তবে নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিল। দ্বিতীয় দিনে তার চামড়া খসে পড়ল এবং দগদগে ঘা দেখা দিল। এই থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়েছে। সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ নয়। আরও 2 দিন কাটল। কুকুরটি চোখের সামনে পচে গলে যাচ্ছে। তার কাতর ধ্বনি সহ্য করা মুশকিল। গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে। বাবা মাকে ডেকে বললেন, আমি এর কষ্ট সহ্য করতে পারছি না, তুমি বন্দুক বের করে আমাকে দাও। বাবা আমাদের চোখের সামনে পরপর 2টি গুলি করে কুকুরটিকে মারলেন। শান্ত গলায় বললেন, যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম, একে বলে নিয়তি। আমার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হলো। নিজেকে কিছুতেই বোঝাতে পারছিলাম না এমন একটা কাজ তিনি কি করে করতে পারলেন। রাগে দুঃখে অভিমানে রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছি। বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন। দুজন চুপচাপ বসে আছি। চারদিকে ঘন অন্ধকার, তক্ষক ডাকছে। বাড়ির চারপাশে আমের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে। বাবা কিছুই বললেন না, হয়তো অনেক কিছুই তার মনে ছিল।
মনের ভাব প্রকাশ করতে পারলেন না। একসময় বললেন, যাও ঘুমিয়ে পড়ো। কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। আমার মনে আছে, এই নিয়ে আমি কিছু একটা লিখতে চেষ্টাও করেছিলাম। রচনাটির নাম দিয়েছিলাম বেঙ্গল টাইগার কিংবা আমাদের বেঙ্গল টাইগার। সম্ভবত এই রচনাই আমার প্রথম সাহিত্য। বলাই বাহুল্য, অতি তুচ্ছ রচনা, কিন্তু হৃদয়ের গভীর যাতনায় যার জন্ম তাকে তুচ্ছই বা করি কি করে। জগদলে বেশি দিন থাকা হলো না। বাবা বদলি হলেন দিনাজপুরে পঞ্চগড়। এই জায়গা সম্পর্কে আমার বিশেষ কিছু মনে নেই। শুধু মনে আছে, ভোরবেলা বাসার সামনে এসে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার ধবল চূড়া দেখা যেত। মনে হতো পাহাড়টা রূপার পাতে মোড়া। সূর্যের আলো পড়ে সেই রূপা চকচক করছে। বাবা আমাদের মধ্যে সাহিত্যবোধ জাগ্রত করবার জন্যই হয়তো এক ভোরবেলা ঘোষণা করলেন, কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে যে একটা কবিতা লিখতে পারবে সে 4 আনা পয়সা পাবে। অনেক চেষ্টা করেও কোনো কবিতা দাঁড় করাতে পারলাম না। মনটা খুবই খারাপ হয়ে গেল। আরও মন খারাপ হলো যখন আমাদের 3 ভাই বোনকে স্কুলে ভর্তি করে দেওয়া হলো। স্কুলে ভর্তি করতে গিয়ে গেলেন বড় মামা। 3 জনই কাঁদতে কাঁদতে যাচ্ছি। এই পৃথিবীর হৃদয়হীনতা কেউই সহ্য করতে পারছি না। বড় মামা উপদেশ দিতে দিতে যাচ্ছেন, বিদ্যা অমূল্য ধন, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এইসব। অমূল্য ধন বা গাড়ি ঘোড়া কোনো কিছুর প্রতি আকর্ষণ বোধ করছি না। বড় মামা আমাদের চোখে জল অগ্রাহ্য করে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। শুধু তাই নয়, হেডমাস্টার সাহেবকে বললেন, আমাদের যদি আপত্তি না থাকে আমি বিনা বেতনে আপনাদের স্কুলে পড়াব। আপাতত আমার কিছুই করার নেই, হাতে প্রচুর অবসর। হেডমাস্টার রাজি হলেন। আমি খানিকটা আশা আলো দেখতে পেলাম। যাই হোক, একজন স্যার হলেন আমাদের নিজেদের লোক এবং অতি প্রিয় মানুষ। স্কুলের দিনগুলি হয়তো খারাপ যাবে না। দ্বিতীয় দিনেই বড় মামা আমাদের ক্লাসে অঙ্ক করাতে এলেন। আমি হাসি মুখে চেঁচিয়ে উঠলাম, বড় মামা। মামার মুখ অন্ধকার হয়ে গেল। হুঙ্কার দিয়ে বললেন, মামা? মামা মানে? চট দিয়ে সব দাঁত খুলে ফেলবো। স্কুলে আমি তোকে চিনি না, তুমি আমাকে চেনো না। বলো, 6 ঘরের নামটা বলো। 5 6 কত? আমি হতভম্ব। এ কি বিপদ! 6 ঘরের নামটা যে জানি না এটা বড় মামা খুব ভালো করেই জানেন, কারণ তিনি আমাদের পড়ান। তিনি দুনিয়া কাঁপানো হুঙ্কার দিলেন, কি পারবে না? না। না আবার কি? বলো জি না। জি না। বলো জি না স্যার। জি না স্যার। না পারার জন্য শাস্তির ব্যবস্থা হবে। আত্মীয় বলে আমার কাছ থেকে পার পাওয়া যাবে না। আমার চোখে সব সমান, সবাই ছাত্র। ক্লাস ক্যাপ্টেন কোথায়? যাও বেত নিয়ে আসো। বেত আনা হলো এবং সত্যি সত্যি বড় মামা 6টি বেতের বাড়ি দিলেন, যেহেতু 6 ঘরের নামটা। স্কুলে মোটামুটি আতঙ্কের সৃষ্টি হয়ে গেল। ছাত্র মহলে রটে গেল ভয়ঙ্কর রাগী একজন স্যার এসেছেন, অতি কড়া, তা ক্লাস নিঃশ্বাস ফেলা যায় না। বড় মামার চাকরি দীর্ঘস্থায়ী হলো না। স্থানীয় এসডিও সাহেবের ছোট ভাইকে কানে ধরে উঠবস করবার কারণে তার চাকরি চলে গেল। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। বড় মামা আবার আগের মূর্তিতে ফিরে এসেছেন। গল্প করছেন, আমাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কোথায় গেলেন নাকি রাতের বেলা দার্জিলিং শহরে বাতি দেখা যায়, নিয়ে গেলেন। গভীর রাত পর্যন্ত অন্ধকার দাঁড়িয়ে শীতে কাঁপছি। দার্জিলিং শহরে বাতি আর দেখছি না। উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেল। কিছুই দেখা গেল না। বড় মামা বিরক্ত হয়ে বললেন, ওদের আজ বোধহয় ইলেকট্রিসিটি ফেল করেছে, আরেকদিন আসতে হবে। অসাধারণ দৃশ্য, না দেখলে জীবন বৃথা। একদিন সাইকেলের সামনে বসিয়ে আমাকে নিয়ে গেলেন পাহাড়ি নদী দেখাতে। প্রায় 4-5 ঘন্টা সাইকেল চালিয়ে নালার মতো একটা জলধারা পাওয়া গেল। মামা বললেন, তুমি ঘুরে বেড়াও, আমি এই ফাঁকে একটা কবিতা লিখে ফেলি। মামা নদীর পাড়ে বসে রুল টানা খাতায় কবিতা লিখতে বসলেন। দীর্ঘ কবিতা লেখা হলো। কবিতার নামটা মনে আছে, হে পাহাড়ি নদী। বড় মামার এই কবিতা স্থানীয় একটা পত্রিকা ছাপাও হলো। পচাগড়ের দিনগুলি আমাদের কাছে একসময় সহনীয় হয়ে উঠল এবং ভালো লাগতে লাগলো। আমার একজন বন্ধু জুটে গেল যে নর্দমার পানিতে মাছ মারার ব্যাপারে একজন বিশেষজ্ঞ। দুজনে বড়শি হাতে নর্দমায় ঘুরে বেড়ায়। নর্দমায় ট্যাংরা, লাঠি এবং পুঁটি মাছ পাওয়া যায়। আমার বন্ধুর পকেটে নারকেলের মালায় থাকে কেঁচো। সে পকেটে হাত ঢুকিয়ে এক টুকরো কেঁচো নিয়ে মুহূর্তের মধ্যে বড়শিতে গেঁথে পানিতে ফেলে দেয়।
দেখতে বড় ভালো লাগে। শেষ পর্বে শঙ্খ নদী। পচাগড় থেকে বাবা বদলি হলেন রাঙামাটিতে। দেশের এক মাথা থেকে আরেক মাথা, নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশ। ভাগ্য ভালো হলে দেখা যাবে রাঙামাটি খুব জঙ্গলি জায়গা। স্কুল নেই। বাবাকে জিজ্ঞেস করলাম, স্কুল আছে নাকি? তিনি বললেন, অবশ্যই আছে, স্কুল থাকবে না কেন? রাঙামাটি বেশ বড় শহর, খুব সুন্দর শহর। স্কুল আছে শুনে একটু মনমরা হয়ে গেলাম। নিরবিচ্ছিন্ন সুখ বলে কিছুই নেই। কাবাবে হাড্ডি থাকে, চালে থাকে কলঙ্ক। স্কুলের যন্ত্রণা সহ্য করতেই হবে বলে মনে হচ্ছে। চিটাগাং থেকে রাঙামাটি যেতে হয় লক্কর মার্কা বাসে। রাস্তা অসম্ভব খারাপ। পাহাড়ে গা ঘেঁষে বাস যখন উপরের দিকে উঠতে থাকে, তখন বাসের হেল্পার চেঁচিয়ে বলে, আল্লাহর নাম নেন, স্টার্ট বন্ধ হতে পারে। সত্যি সত্যি স্টার্ট বন্ধ হয়ে গেল। ভবিষ্যৎবাণী এমন ফলে গেছে দেখে কন্ডাক্টরের মুখে বিমানন্দের হাসি। ড্রাইভার বাস থেকে বের হয়ে নিশ্চিন্ত মনে বিড়ি খাচ্ছে। তার নির্বিকার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে এটা খুবই স্বাভাবিক ঘটনা, প্রায়ই ঘটে। বাস কখন ছাড়বে জিজ্ঞেস করতেই সে সুফি সাধকদের মতো নির্লিপ্ত গলায় বলল, আল্লাহর হুকুম হইলেই ছাড়বো। আমরা বাস যাত্রীরা বাস থেকে নেমে আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করতে লাগলাম। মা আমাদের সর্বকনিষ্ঠ বোনটির কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়লেন। দীর্ঘ ভ্রমণে সে অসুস্থ হয়ে পড়েছে, ক্রমাগত কাঁদছে। বাবা আমাদের নিয়ে বের হয়েছেন প্রাকৃতিক দৃশ্য দেখতে। আমরা হাঁটতে হাঁটতে এগুচ্ছি। এ কোথায় এসে পড়লাম? স্বপ্নপুরীর মতো সুন্দর দেশ। চারিদিকে পাহাড়ের সারি ঢেউয়ের মতো দিগন্তে মিলিয়ে গেছে। মাথার উপর ঘন নীল আকাশ। বাতাসে কেমন কোনো বুনো বুনো গন্ধ। রাস্তার পাশ ঘেঁষে ঝর্ণা বয়ে যাচ্ছে। কি পরিষ্কার তার পানি। বাস যাত্রীরা আজলা ভরে সে পানি খাচ্ছে। কিছু দূর এগুতেই যে দৃশ্য দেখলাম তা দেখার জন্য মানসিক প্রস্তুতি ছিল না। হাতির খেদা থেকে ধরে আনা একপাল হাতি। প্রতিটি হাতির পা দড়ি এবং শিকল দিয়ে বাঁধা। রুগ্ন ভয়ার্ত চেহারা। সব মিলে 7 থেকে 8টা হাতি। দুটো হাতির বাচ্চাও আছে। এরা বাধা নয়, ছোটাছুটি করছে। দেখতে অবিকল পুতুলের মতো। বাচ্চা দুটি দেখে মনে হলো তারা সময়টা কাটাচ্ছে খুব আনন্দে। খেদার মালিক এগিয়ে এলেন। বাবাকে বললেন, সর্বমোট 21টা হাতি ধরা পড়েছে। 10টা বিক্রি হয়েছে, 3টা মারা গেছে। এখানে যে কটা আছে সে কটাও মারা যাবে। কোনো হাতি কিছু খাচ্ছে না। খেদার মালিক বলল, হাতির বাচ্চা একটা নেবেন নাকি স্যার? বাবা কিছু বলবার আগেই আমরা চেঁচিয়ে উঠলাম, নেব নেব। বাবার মুখ দেখে মনে হলো প্রস্তাবটা তিনি একেবারে ফেলে দিচ্ছেন না, বিবেচনাধীন আছে। তিনি নিচু গলায় বললেন, দাম কত? দাম নিয়ে চিন্তা করতে হবে না, বলতে গেলে বিনা দামে বিক্রি হবে। আপনি চান কিনা বলেন, নিলে আমার উপকার হয়। বাচ্চা দুটো এখন সমস্যা। ডিসি সাহেব একটা নেবেন বলেছিলেন, এখন বলছেন না। হাতির বাচ্চা শেষ পর্যন্ত কেনা হলো না, কারণ এরা এখনো দুগ্ধ পোষা। প্রতিদিন অধমন দুধ এদের খাওয়াতে হবে। আমরা মন খারাপ করে বাসে ফিরে এলাম। বাবা বললেন, পাহাড়ি জায়গায় আছি, হাতির বাচ্চা জোগাড় করা কোনো সমস্যা হবে না। একটা হাতির বাচ্চা কেনা যেতে পারে। আগে একটু গুছিয়ে বসি, তোমাদের মন খারাপ করার কোনো কারণ নাই। এই বলে তিনি নিজের সবচেয়ে বেশি মন খারাপ করলেন। বাস ঠিকঠাক হতে অনেক সময় লাগলো। আমরা রাঙামাটি পৌঁছলাম দুপুর রাতে। আমাদের বাসা মূল শহর থেকে অনেকখানি দূরে। একটা পাহাড়ের মাথা কেটে 6টা বাড়ি বানানো হয়েছে। ওই 6টা বাড়ির একটা আমাদের। অতি নির্জন জায়গা, চারদিকে ঘন বন। অদ্ভুত সব আওয়াজ আসছে বন থেকে। মা ভীত গলায় বললেন, এ কোথায় এনে ফেললে? বাবার মুখ শুকিয়ে গেল। এরকম বিরান ভূমিতে বাসা, তা বোধহয় তিনিও ভাবেননি। বাসা আমাদের খুবই পছন্দ হলো। পাহাড়ের উপর বাসায় আমরা থাকবো, এরকম তো কখনো ভাবিনি। এরকম বাসায় থাকা মানে আকাশের কাছাকাছি থাকা। কি সৌভাগ্য আমাদের। তারপর যখন শুনলাম আশেপাশে কোনো স্কুল নেই, আমাদের স্কুলে যেতে হবে না, তখন মনে হলো আনন্দে পাগল হয়ে যাব। সারাদিন খেলা। নতুন একটা খেলা বের করেছি, পাখি পাখি খেলা। দুহাত পাখি ডানার মতো উঁচু করে এক দৌড়ে পাহাড় থেকে নিচে নামা। একসময় আপনা আপনি গতি বাড়তে থাকে, মনে হয় সত্যিই উড়ে চলেছি, পাখি হয়ে গেছি। সন্ধ্যার পর বই নিয়ে বসি, সেটাও এক ধরনের খেলা, পড়া পড়া খেলা। কারণ পড়া দেখিয়ে দেবার কেউ নেই, শাসন করার কেউ নেই। বাবা প্রায় সারা মাস ট্যুরে থাকেন।
মা সবচেয়ে ছোট বোনটিকে নিয়ে ব্যস্ত, বড় মামাও সঙ্গে নেই। এই প্রথম উনি ঠিক করেছেন আমাদের সঙ্গে আসবেন না। বড় বোনের পরিবারের সঙ্গে ঘুরে ঘুরে জীবন নষ্ট করা কোনো মানে হয় না। নিজে পায়ে দাঁড়াবেন। ছোট ছোট এতগুলো বাচ্চা সামলিয়ে মাকে একা সংসার দেখতে হয়। তার উপর ভৌতিক সমস্যা দেখা দিল। আমাদের রান্নাঘর অনেকখানি দূরে। মা রান্না করার সময় প্রায় দেখতে পান একটা ছায়ামূর্তি বারান্দায় হাঁটাহাঁটি করে। তিনি আতঙ্কে অস্থির হয়ে পড়লেন। সন্ধ্যা মেলাবার পরই সবাইকে একটু ঘুরে বন্ধ করে হারিকেন জ্বালিয়ে বসে থাকেন। ঘুমোতে পারেন না। ওই ছায়ামূর্তিকে অনেক দেখার চেষ্টা করলাম, সে দেখা দিল না। মা ছাড়া তাকে আর কেউ দেখে না। তবে এক সন্ধ্যায় তার খড়মড়ে খটমট শুনলাম। কে যেন খরম পায়ে বারান্দায় হাঁটছে। মা ভয় সাদা হয়ে গেলেন। উঁচু গলায় আয়াতুল কুরসি পড়তে লাগলেন। সারা রাত ঘুমোলেন না, আমাদেরও ঘুমোতে দিলেন না। পরদিন একটা আনন্দের ব্যাপার ঘটল। বড় মামা এসে উপস্থিত। তিনি খুব সিরিয়াস গলায় বললেন, বুবু, ভাববেন না যে আপনাদের সঙ্গে থাকবো। দুদিনের জন্য এসেছি। আমাকে রাখার জন্য শতর অনুরোধ করলেও লাভ হবে না। আমার নিজের একটা জীবন আছে। আপনার ফ্যামিলির সঙ্গে ঘোরাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। মা বললেন, ঠিক আছে, দুদিন পরে চলে যাস। আগে ভাগে বলে রাখছি, যাতে পরে যন্ত্রণা না করেন। যন্ত্রণা করব না। দুদিন থাকবো, মাত্র দুদিন। 2 দিন এবং 2 রাত। আচ্ছা, ঠিক আছে। মামা সে দুদিন পরবর্তী 8 বছরেও শেষ হলো না। তিনি আমাদের সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলেন। রাঙামাটি এসে তিনি সঙ্গীতের দিকে মন দিলেন। জারি গান, নিজে গান লেখেন, সুর দেন। জারি গান একা একা হয় না, তাল দিতে হয়। তাল দেবার জন্য একদল শিশু জুটে গেল। মামা মাথায় গামছা বেঁধে একটা লাইন বলেন, আমরা হাততালি দিতে দিতে বলি, আহা বেশ বেশ বেশ। শুধু বেশ বেশ বললে হয় না, সঙ্গে মাথাও নাড়তে হয়। মাথা নাড়া এবং হাততালির মধ্যে এক ধরনের সমন্বয় থাকতে হয়। ভুল করলে বড় মামা রাগ করেন। রাতের বেলা গল্পের আসর। লেপের নিচে বসে তুলারাশি রাজকন্যার গল্প শোনার আনন্দের সঙ্গে কোনো আনন্দেরই তুলনা হয় না। এক রাতে এরকম গল্প শুনছি। হঠাৎ শুনি মটমট শব্দ। তারপর মনে হলো চারদিক যেন আলো হয়ে উঠেছে। আগুন আগুন বলে চিৎকার উঠল। আমাদের ঠিক সামনের বাসায় আগুন ধরেছে। বাড়ি কাঠের, টিনের ছাদ। পুরো বাড়ি দাও দাও করে জ্বলছে। পাহাড়ের ওপর পানির কোনো ব্যবস্থা নেই। আগুনে বাড়ি পুড়ে ছাই হবে, কিছুই করা যাবে না। এমন অবস্থা যে আশেপাশের সবগুলো বাড়িতেই আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা। বড় মামা আমাদের কোলে করে আগুন থেকে যতটা সম্ভব দূরে করে আসলেন। আমাদের মাথার উপর ভেজা কম্বল, কারণ আগুনের ফুলকি উড়ে উড়ে আসছে। চোখ বড় বড় করে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখলাম। ভয়ঙ্করের এক ধরনের সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য থেকেও চোখ ফেরানো যায় না। একসময় অবাক হয়ে দেখি জ্বলন্ত বাড়ির টিনের চালগুলি আকাশে উঠতে শুরু করেছে। প্লেনের মতো ভো ভো আগুন লেগে গেল। দ্বিতীয় বাড়িতে আগুন লেগে গেল, সেখান থেকে তৃতীয় বাড়ি। চারদিকে আগুন নিয়ে ভেজা কম্বল মাথায় দিয়ে আমরা বসে আছি। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আগুন আমাদের গ্রাস করবে। আমাদের এখান থেকে সরিয়ে নিয়ে যাবার কোনো উপায় নেই। কি ভয়াবহ অভিজ্ঞতা! রাঙামাটিতে আমরা ছিলাম 5 মাসের মতো। অগ্নিপর্বের কিছুদিন পরেই বাবা আবার বদলি হলেন বান্দরবনে। 2000 পর্যন্ত ট্রেনে, সেখান থেকে নৌকায়। সারা রাত নৌকা চলল শঙ্খ নদীতে। ভোরবেলা এসে পৌঁছলাম বান্দরবন। ঘন অরণ্য ঘেরা ছোট্ট শহরতলি, অল্প কিছু বাড়িঘর, ইট বিছানো ছোট্ট একটা রাস্তা, রাস্তার দুপাশে কয়েকটি দোকানপাট। গ্রামে যেমন সাপ্তাহিক হাট বসে, এখানেও তাই। বুধবারে সাপ্তাহিক হাট। পাহাড়ের লোকজন বুধবারে এসে উপস্থিত হয়। কত বিচিত্র জিনিসে তারা বিক্রি করতে আনে। বাদরের মাংস, সাপের মাংস। মুরং মেয়েরাও আসে। তাদের কোমরে এক চিলতে কাপড় ছাড়া সারা গা উদম। কি বিচিত্র জায়গা! বান্দরবন অনেকটা উপত্যকার মতো, চারপাশেই পাহাড়। এইসব পাহাড়ে আগুন জ্বালিয়ে জুম চাষ হয়। প্রতি সন্ধ্যায় একটা না একটা পাহাড়ে জ্বলতে থাকে। বান্দরবনে বাসায় প্রথম দিনে এক কাণ্ড হলো। রাত 9টার মতো বাজে। বাইরে হুম হাম হিউ বেকের শব্দ। একসঙ্গে সবাই জানালার কাছে ছুটে এলাম। কি সর্বনাশ! একটা রাক্ষস দাঁড়িয়ে আছে। রাক্ষসের হাতে কেরোসিনের কুপি। সে কেরোসিনের কুপিতে ফু দিতেই তার মুখ দিয়ে আগুনের হলকা বের হলো। আমরা সবাই ভয়ে চিৎকার করে উঠলাম। আমার মা পর্যন্ত ভয় পেয়ে বললেন, এইটা কি?
রাক্ষস তখন মানুষের মতো গলায় বলল, ভয় পাবেন না, ছোট খোকা কুকিটা, ভয় পাবেন না, আমি বহুরূপী, ভয় পাবেন না। বান্দরবনে আমার প্রথম এবং শেষ বহুরূপী দেখা। এই জিনিস আর কোথাও দেখিনি। সে প্রতি মাসে 2-3 বার সাজ পোশাক পরে বের হতো। কোনো রাতে স্বাস্থ্য ভালো, কোনো রাতে জলদস্যু। ভোরবেলা দিনহীন মুখে বাসায় এসে বলতো, খোকা খুকিরা, আম্মাকে বলেন আমি বহুরূপী, কিছু সাহায্য দিতে বলেন। তখন আমার খুব কষ্ট লাগতো। মনে হতো সমস্ত পৃথিবীর রহস্য যার হাতের মুঠোয়, সে কিনা দিনে এসে মলিন মুখে ভিক্ষা করে। এত অবিচার কেন এই পৃথিবীতে? এরকম বুনো এবং জংলা জায়গাও রাজপ্রাসাদ আছে। মুরং রাজার বাড়ি। দূর থেকে দেখি, কাছে যেতে ভয় ভয় লাগে। মুরংরা রাজাকে দেখে দেবতার মতো। রাজবাড়ির দিকে চোখ তুলে তাকায় না, এতে নাকি পাপ হয়। বান্দরবনে সবই ভালো, শুধু মন্দ দিকটা হলো এখানে একটা স্কুল আছে। আমাদের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো। মন পুরোপুরি ভেঙে গেল। স্কুলে আমার একমাত্র আনন্দের ব্যাপার হলো মুরং রাজার এক মেয়ে পড়ে আমাদের সঙ্গে। গায়ের রং শঙ্খের মতো সাদা, চুল হাঁটু ছাড়িয়ে অনেক দূর নেমে গেছে। আমরা ক্লাস 6-এ পড়ি, কিন্তু তাকে দেখায় একজন তরুণীর মতো। তার চোখ দুটি ছোট ছোট, গালের হনু একটা উঁচু। আমার মনে হলো চোখ দুটি আরেকটু বড় হলে তাকে মানাতো না। গালের হনু উঁচু হওয়ায় যেন তার রূপ আরো খুলেছে। ক্লাসে আমি স্যারদের দিকেও তাকাই না। বোর্ডে কি লেখা হচ্ছে তাও পড়তে চেষ্টা করি না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকি রাজকন্যার দিকে। সত্যিকার রাজকন্যা। আমার এই অস্বাভাবিক আচরণ রাজকন্যার চোখে পড়ল কিনা জানি না, তবে একজন স্যারের চোখে পড়ল। তিনি আমাকে বিষ দৃষ্টিতে দেখতে লাগলেন। প্রতিটি ক্লাসেই তিনি আমাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করেন, কিন্তু আমাকে আটকাতে পারেন না। কারণ ইতিমধ্যে আমি একটা জিনিস বুঝে ফেলেছি, আমার স্মৃতিশক্তি অসম্ভব ভালো। যে কোনো পড়া একবার পড়লেই মনে থাকে, সব পড়াই একবার অন্তত পড়ে আসি। স্যার আমাকে কিছুতেই কায়দা করে পড়তে পারেন না। বারবার জাল কেটে বের হয়ে আসি। কোনো অধ্যাবাসের বৃথা যায় না। স্যারের অধ্যাবাসের বৃথা গেল না। আমাকে আটকে ফেললেন। সমকোণ কাকে বলে জিজ্ঞেস করলেন, আমি বলতে পারলাম না। রাজকন্যাকে জিজ্ঞেস করলেন, সেও পারল না। না পারারই কথা। রাজকন্যারা সবসময় খানিকটা হাবা ধরনের হয়। স্যার রাজকন্যার দিকে তাকিয়ে বললেন, পড়া পারোনি কেন? রাজকন্যা জবাব দিল না। তার ছোট ছোট চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। সেই অশ্রু বর্ষণ দৃশ্যে যে কোনো পাষাণ দ্রবীভূত হবে। স্যার দ্রবীভূত হলেন। রাজকন্যাকে বসতে বললেন। আমার জন্য শাস্তির ব্যবস্থা হলো। বিচিত্র শাস্তি। বড় একটা কাগজে লেখা হলো, আমি পড়া পারি নাই, আমি গাধা। সেই কাগজ গলায় ঝুলিয়ে দেওয়া হলো। স্যার একজন দপ্তরিকে ডেকে আনলেন এবং কঠিন গলায় বললেন, এই ছেলেকে সবকটা ক্লাসে নিয়ে যাও, ছাত্ররা দেখুক। আমি অপমানে নীল হয়ে গেলাম। টান দিয়ে গলা কাগজ ছিঁড়ে স্যারের দিকে তাকিয়ে তীব্র গলায় বললাম, আপনি গাধা। তারপর এক দৌড় দিয়ে স্কুল থেকে বের হয়ে গেলাম। বাসায় ফিরে যাওয়ার প্রশ্ন ওঠে না। আমি শঙ্খ নদীর তীর ঘেঁষে দৌড়াচ্ছি। আমাকে যেতে হবে অনেক অনেক দূরে। লোকালয়ে আমার থাকা চলবে না। কেউ যেন কোনোদিন আমাকে আর না দেখে। সন্ধ্যাবেলা লোক পাঠিয়ে শঙ্খ নদীর তীর থেকে বাবা আমাকে ধরিয়ে আনলেন। আমি আতঙ্কে কাঁপছি। না জানি কি শাস্তি অপেক্ষা করছে আমার জন্যে। বাবা শান্ত গলায় বললেন, তুমি তোমার স্যারকে যা বলেছ তার জন্য কি তুমি লজ্জিত? আমি বললাম, না। বাবা দ্বিতীয়বার বললেন, তুমি আবার ভেবেচিন্তে বলো, তুমি কি লজ্জিত? না। লজ্জিত হওয়া উচিত। স্যারেরা তোমাকে পড়ান, তোমাদের শাস্তি দেওয়ার অধিকার তাদের আছে। তুমি আমার সঙ্গে চলো, স্যারের কাছে ক্ষমা চাইবে। আমি বাবার সঙ্গে কাঁদতে কাঁদতে রওনা হলাম। স্যারের কাছে ক্ষমা চাইলাম। আমার ক্ষমা প্রার্থনার পর বাবা বললেন, মাস্টার সাহেব, আমার এই ছেলেটা খুব অভিমানী। সে বড় ধরনের কষ্ট পেয়েছে, অপমানিত বোধ করেছে। তাকে আমি কোনোদিন এই স্কুলে পাঠাবো না। সে বাসায় থাকবে। কি বলছেন আপনি? আমার ছেলের অপমান আমার কাছে অনেক বড় ব্যাপার। বাবা আমাকে কোলে নিয়ে বাসায় ফিরলেন। পরদিন হেডমাস্টার সাহেবকে সঙ্গে নিয়ে স্কুলের সব শিক্ষক বাসায় উপস্থিত। তারা বাবাকে রাজি করাতে এসেছেন যাতে আমি আবার স্কুলে যাই। বাবা রাজি হলেন না। তার এক কথা, আমি তাকে স্কুলে পাঠাবো না। সারাদিন একা একা বাসায় থাকি। কিছুতেই সময় কাটে না।
ছোট 2 ভাই বোন স্কুলে, মা ব্যস্ত। আমার কিছু করার নেই। আমি স্কুলের সময়টা শঙ্খ নদীর তীর ঘেঁষে হেঁটে হেঁটে কাটাই। বাবা মাঝে মাঝে আমাকে ট্যুরে নিয়ে যান, কখনো রামু, কখনো থানচি, কখনো নাইক্ষ্যংছড়ি। আমাকে সঙ্গে নিয়ে ঘোরার পেছনে বাবার যে উদ্দেশ্য কাজ করছিল তা হলো প্রকৃতির রূপের দিকে আমার চোখ ফেরানো। তিনি আমাকে মোটা একটা খাতা এবং কলম দিলেন, যাতে আমি কি কি দেখছি তা গুছিয়ে লিখি। একদিন খাতা দেখতে চাইলেন। যা যা লেখা হয়েছে তা পড়ে বড়ই বিরক্ত হলেন। প্রকৃতির সম্পর্কে খাতায় কিছুই লেখা নেই। যা লেখা তা পড়ে বিরক্ত হওয়া স্বাভাবিক। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। মঙ্গলবার, আজ আমরা রামু থানায় পৌঁছিয়াছি। দুপুরে ভাত খাইয়াছি, মুরগির গোশত এবং আলু। ডাল ছিল, ডাল খাইনি। বাবা বললেন, তুই কি দিয়ে ভাত খেলি তা বিড়ং করে লেখার দরকার কি? অন্যরা এই খবর জেনে কি করবে? আমি গম্ভীর গলায় বললাম, অন্যদের জন্য তো আমি লিখি নাই, আমি লিখেছি আমার জন্য। কোন দিন কি খেয়েছিস তার খোঁজেই বা তোর কি দরকার? এই যে এত সুন্দর জলপ্রপাত দেখতে তোকে দেখিয়ে আনলাম, সেই প্রপাতটার কথা লিখলি না কেন? জলপ্রপাতের কথা লিখলে কি হবে? যারা জলপ্রপাতটা দেখেনি তারা তোর লেখা পড়ে বুঝবে জিনিসটা কেমন। যা, লিখে নিয়ে আয়, দেখি পারিস কিনা। সেই জলপ্রপাত আমাকে মোটেই আকর্ষণ করেনি। ছোট্ট পানির ধারার উপর থেকে নিচে পড়ছে, নিচে গর্তমর্ত হয়েছে, গর্ত ভর্তি ঘোলা পানি। জলপ্রপাতের একটি জিনিস আমার ভালো লাগলো, পানির ধারার চারদিকে সূক্ষ্ম জলচূর্ণের জন্য অসংখ্য রামধনু দেখা যায়। আমি রামধনু সম্পর্কেই লিখলাম। খুবই আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ষষ্ঠ শ্রেণীর একটি বালকের সেই লেখা পড়ে আমার সাহিত্যিক বাবা মুগ্ধ হয়ে গেলেন। শুধু মুগ্ধ না, প্রায় অভিভূত হবার মতো অবস্থা। জলপ্রপাত বিষয়ক রচনার কারণে উপহার পেলাম রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। গল্পগুচ্ছে প্রথম যে গল্পটি পড়ি তার নাম মেঘ ও রৌদ্র। পড়া শেষ করে অনেকক্ষণ কাঁদলাম। তারপর চোখ মুছিয়ে আবার গোড়া থেকে পড়া শুরু করলাম। আমার নেশা ধরে গেল। বান্দরবন পুলিশ লাইব্রেরিতে অনেক বই। বাবা সেই লাইব্রেরির সেক্রেটারি। রোজ বই নিয়ে আসেন, আমি সারাদিন পড়ি। মাঝে মাঝে অসহ্য মাথার যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা নিয়েও পড়ি। বিকেলে শঙ্খ নদীর তীরে বেড়াতে যাই। নদীর তীরেই আমার পরিচয় হলো নিশা দাদার সঙ্গে। তার ভালো নাম নিশানাথ ভট্টাচার্য। তার বাবা পুলিশের এএসআই। নিশা দাদা বিরাট জোয়ান, কয়েকবার মেট্রিক দিয়েছেন, পাশ করতে পারেননি। পড়াশোনা তার কোনো মন নেই, তার মন শরীরচর্চায়। নদীর তীরে তিনি ঘণ্টাখানিক দৌড়ান, ডন বৈঠক করেন, শেষ পর্যায়ে সারা গায়ে ভেজা বালি মেখে নদীর তীরে শুয়ে থাকেন। এতে নাকি রক্ত ঠান্ডা হয়। রক্ত ঠান্ডা হওয়া শরীরের জন্য ভালো। স্বাস্থ্য রক্ষা নানান উপদেশ তিনি আমাকেও দেন। কথায় কথায় বলেন, হেলথ ইজ ওয়েলথ। বুঝলে হুমায়ুন, স্বাস্থ্যই সকল সুখের মূল। তার সঙ্গে যে কোনো গল্প করলে তিনি কিভাবে জানি সেই গল্প স্বাস্থ্য রক্ষায় নিয়ে যান। আমার বড় মজা লাগে। তখন ঘোর বর্ষা, বৃষ্টি পড়ছে অবিশ্রান্ত। নিশা দাদা ভিজতে ভিজতে আমাদের বাসায় এসে উপস্থিত। আমার মাকে ডেকে বললেন, মাসিমা, মাছ ধরতে যাচ্ছি, খেপ জালে মাছ ধরবো, হুমায়ুনকে নিয়ে যাচ্ছি। একা একা মাছ ধরতে ভালো লাগে না, দর্শক ছাড়া মাছ ধরা যায় না। ছাতা দিয়ে দিন, ছাতা থাকলে বৃষ্টিতে ভিজবে না। নিশা দাদার সঙ্গে ছাতা মাথায় আমিও রওনা হলাম। নদীর তীরে এসে মুখ শুকিয়ে গেল। বর্ষার পানিতে শঙ্খ নদী ফুলে ফেপে উঠেছে। তীব্র স্রোত, বড় বড় গাছের গুঁড়ি ভেসে আসছে। এই শঙ্খ নদী আগের ছোট্ট পাহাড়ি নদী না, এই নদী মূর্তিমতী রাক্ষসী। নিশা দাদা জাল ফেললেন। কি যেন ঘটে গেল। শঙ্খ নদী যেন তার হাত বাড়িয়ে তাকে টেনে নিয়ে নিল। একবারের জন্য তার মাথা ভেসে উঠল না। আমি ছুটতে ছুটতে চিৎকার করতে করতে বাসায় ফিরলাম। নিশা দাদার লাশ পাওয়া গেল সন্ধ্যায়, 7 মাইল ভাটিতে। আমার সমস্ত পৃথিবী ওলট পালট হয়ে গেল। পরের অবিশ্বাস্য ঘটনাটি লিখতে সংকোচ লাগছে, না লিখেও পারছি না। সেই রাতের ঘটনা, আমি ঘুমিয়ে পড়েছি। বাবা মাত্র শ্মশান থেকে ফিরে হাত মুখ ধুয়ে ঘরে বসেছেন। মা জেগে আছেন। পুরো ঘটনার আকস্মিকতায় তারা দুজনেই আচ্ছন্ন। হঠাৎ তাদের কাছে মনে হলো কে যেন বারান্দায় হেঁটে হেঁটে আসছে। আমাদের ঘরের সামনে এসে পদশব্দ থেমে গেল। অবিকল নিশা দাদার গলায় কে যেন বলল, হুমায়ুনের খোঁজে এসেছি, হুমায়ুন কি ফিরেছে?
বাবা তৎক্ষণাৎ দরজা খুলে বের হলেন। চারদিকে ফকফকা জ্যোৎস্না, কোথাও কেউ নেই। এই ঘটনার নিশ্চয়ই কোনো লৌকিক ব্যাখ্যা আছে। বাবা মা দুজনেই এই রাতে একটা ঘোরের মধ্যে ছিলেন। অবচেতন মনে ছিল মৃত ছেলেটি। তারা এক ধরনের অডিটরি হ্যালুসিনেশনের শিকার হয়েছেন। এই তো ব্যাখ্যা। আমি নিজেও এই ব্যাখ্যায় গ্রহণ করেছি। তবু মাঝে মাঝে মনে হয় অন্য ব্যাখ্যাটি বা খারাপ কি? একজন মৃত মানুষ আমার প্রতি গভীর ভালোবাসার কারণে ছুটে এসেছে অশরীরী জগৎ থেকে। উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করছে, হুমায়ুন কি ফিরেছে? আমার শৈশব কেটে গেল মানুষের ভালোবাসা পেয়ে পেয়ে। কি অসীম সৌভাগ্য নিয়েই না আমি পৃথিবীতে জন্মেছি। নিশা দাদার মৃত্যুর পরপর আমি অসুস্থ হয়ে পড়লাম। শিশু মন মৃত্যুর এই চাপ সহ্য করতে পারল না। প্রচণ্ড জ্বরে আচ্ছন্ন থেকে কয়েকদিন কেটে গেল। মাঝে মাঝে মনে হতো আমি শূন্যে ভাসছি। শরীরটা হয়ে গেছে পাখির পালকের মতো। সারাক্ষণ একটা ঘোর ঘোর অবস্থা। এই ঘোরের মধ্যেই আমাকে দেখতে এলো মোরং রাজার মেয়ে, সহপাঠী রাজকন্যা। আচ্ছন্ন অবস্থায় তাকে সেদিন আরো সুন্দর মনে হলো। পৃথিবীর সমস্ত রূপ যেন সে তার শরীরে ধারণ করেছে। সে অনেক কথাই বলল, তার কিছুই আমার মনে নেই। শুধু মনে আছে এক সময় মাথা দোলাতে দোলাতে বলছে, তুমি এত পাগল কেন? তার এই সামান্য কথা কি যে ভালো লাগলো। সে ভালো লাগায় এক ধরনের কষ্টও মিশেছিল, যে কষ্টের জন্ম এই পৃথিবীতে নয়, অন্য কোনো অজানা ভুবনে। আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে আনন্দে। যতই দিন যাচ্ছে সে আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। তখন যাত্রা করব অন্য ভুবনে, যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম। আজ থেকে ৩০ বছর আগে সিলেটের মীরাবাজারে বাসায় এক গভীর রাতে ঘুম ভেঙে গিয়েছিল। দেখি মশারির ভেতর ঠিক আমার চোখের সামনে আলোর একটা ফুল ফুটে আছে। বিস্ময়, ভয় ও আনন্দে আমি চেঁচিয়ে উঠলাম, এটা কি? বাবা জেগে উঠলেন, মা জাগলেন, ভাই বোনেরা জাগলো। বাবা আমার গায়ে হাত বোলাতে বোলাতে বললেন, জ্যোৎস্নার আলো ঘরের ভেন্টিলেটর দিয়ে মশারি গায়ে পড়েছে। ভেন্টিলেটরটা ফুলের মতো নকশা কাটা, কাজেই তোমার কাছে মনে হচ্ছে মশারির ভেতর আলোর ফুল। ভয়ের কিছু নেই, হাত বাড়িয়ে ফুলটা ধরো। আমি হাত বাড়াতেই সে আলোর ফুল আমার হাতে উঠে এলো, কিন্তু ধরা পড়ল না। বাকি রাতটা আমার নির্ঘুম কাটলো। কতবার সেই ফুল ধরতে চেষ্টা করলাম, পারলাম না। সৌন্দর্যকে ধরতে না পারার বেদনায় কাটলো আমার শৈশব, কৈশোর ও যৌবন। আমি জানি সম্ভব না, তবু এখনো চেষ্টা করে যাচ্ছি। যদি একবার জ্যোৎস্নার ফুল ধরতে পারি, মাত্র একবার, এই পৃথিবীর কাছে আমার এর চেয়ে বেশি কিছু চাইবার নেই। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা তার নিজের আত্মজীবনী আমার ছেলেবেলা। আজ ছিল ওই শেষ পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। আমরা নতুন কোনো আবার গল্প নিয়ে হাজির হব। আপনাদের যদি কোনো গল্পের সাজেশন থাকে প্লিজ আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।